আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন, ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে, নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য, আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য। যারা ভোগের রাজনীতি করেন, ত্যাগের রাজনীতিওয়ালাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয়। যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে, যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তি ঢেকুর গেলে বলছেন আমরা বড় দল, আমাদের কিছু সমস্যা থাকবেই। এই দেশ পরিবর্তনে আপনারা সবচেয়ে বড় বাধা জনগণের কাছে। বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না। বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা এই কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব। তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু। আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন। কারা দেখে হাত জাগান, কারা শুনেছেন? সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই। আমি একটা কথা পরিষ্কার বলি, জুলাই আগস্ট আবার আসছে, আমরা ক্রেডিট নেওয়া রাজনীতি করার জন্য বক্তব্য দেব। আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না। সাংবাদিক বন্ধুদের আমার কথাই ভুল বুঝবেন না। ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন, ভালো করে মনে রাখবেন জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব, কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে। পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে, আমি কি করে বুঝবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে, আমি কি করে বুঝবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে, ভালো দল কোনটা, এবার বুঝার উপায় কি? তিনি একটা কথা বলেছিলেন, ভালো দল কোনটা, দেশের প্রয়োজনীয় মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকেছিল দল কোনটা, বুঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও। শত্রু কাকে টার্গেট করছে? সে হচ্ছে জনগণের বন্ধু। জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, সেই লোক এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে। সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখেন। আমার কাছে ভালো লাগে, আমি ছাত্র জীবনে এই প্রেস ক্লাবে উল্টা পাশে, আপনারা সবাই চেনেন, এটা আজকের কথা না, 2006 সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হলো ইসলামী ছাত্র শিবির 1 নম্বর জঙ্গি সংগঠন। কয় নাম্বার? 1 নম্বর। পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে, আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক বৃন্দ ধরছে, ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে 1 নম্বর জঙ্গি সংগঠন বলছে, এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে আপনার মন্তব্য জানতে চাই। আমি বসা ছিলাম, একটু ঢিলাডালা বসা ছিলাম, এই ঢিলাডালা বসা থেকে বুকটা টান করছি, টান করে আমি বললাম, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি ওই আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে। কারণ শেরেবাংলা ফজলুল হকের এলাকার মানুষ, আমি বরিশালের লোক। শেরেবাংলা ফজলুল হক এখন থেকে বহু বছর আগে বলে গেছে, ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো, আর যতক্ষণ তোমাকে রং পথে আছো, তোমাকে শত্রু টার্গেট করবে, ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আছো। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে 1 নম্বর তালিকায় রেখেছে, তার মানে দেশের জনগণের প্রিয় বন্ধুত্বের তালিকায় জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবির কাজ করতে সক্ষম হয়েছে। 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা শুধু একটা সরকার পতন করি নাই, আমরা শুধু শেখ হাসিনার লড়াই নাই, আমরা আধিপত্যবাদের কবর রচনা করেছি। সেই কারণে আমাদের এই প্রেস ক্লাবে, আমাদের এই পল্টন মোড়ে, আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন, ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন। 2024 জুলাই আগস্ট না হলে এই একজন লোককে এখানে বসা দেখতেন পারতেন না। এই ভাইদের একজনকেও খুঁজে পাওয়া যেতে কিনা সন্দেহ আছে। জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মোড়ে এসেছে, জীবন বাজি রেখে মৎস্য ভবনে এসেছে। তারা জানতো না সেনাবাহিনী, পুলিশ, র্যাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আগলে ধরবে। আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম। সকাল 10:30 পৌনে 11টা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয়, বলেছে মাসুদ ভাই যাচ্ছি, আল্লাহ ভরসা, যা হয় হবে। আমাদের সামনে আমাদের ছাত্র জনতা, আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি, আমাদের পিছনে স্বাধীনতা, এই দুটা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা।
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা কি? এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে? তৈরি হয়েছিল আমরা গোলামীর জিনজির থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছি। এই গোলামী শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামী নয়, এই গোলামী কোনো একটা দলের গোলামী থেকেও মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে। পরিবারতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে। কিন্তু এখন আমরা শুনি আমরা বড় দল, আমরা বড় দল, এই কথা আমি বললে আমরা তাহলে ছোট সময় কি কবিতা পড়ছি, কবিতার লাইন চেঞ্জ করতে হবে। ওই কবি জীবিত থাকলে তাকে তো এখন ওই কবি বলতো যে ভাই আমি ভুল করছি। নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এই কবি জীবিত থাকলে এখন আমাদের বক্তৃতা শুনলে হার্ট ফেল করত। এই কবি জীবিত থাকলে এখন বলতে ভাই আমি কবিতা লিখে ভুল করছি, আমারে মাফ করে দেন ভাই। আপনাদের মতো এই জাতি যে এই দেশে আছে, এই জাতির জন্য এই কবিতা না, এই কবিতা অন্য দেশের জন্য। মাফ চাইতো না, চাইতো না। কি অদ্ভুত একটা ব্যাপার। আমরা বড় দল, আমরা এটা চাচ্ছি, এটা হবে, আমরা এটা করতে চাই, এটা করতেই হবে। আরে ভাই এইটা করতে হবে, আমরা বড় দল। এই কথা তো ওবায়দুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে। এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই। এই পরিবারতন্ত্র আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছে। এরপর পরিবারতান্ত্রিক একটা ব্যবস্থায় দেশ কিভাবে পরিচালিত হয়। যেই শেখ হাসিনা 3 দিন আগে তার পরিবারকে ক্ষুদ্র মেসেজ দিছে না, দেয় নাই? কি মেসেজ দিছে? যে তোমরা ছাড়া বাকি কে কোথায় যাবে, ওই ডোন্ট কেয়ার দেয়ার, আমি এটা পরোয়া করি, এটা নিয়ে চিন্তা আমার দরকার নাই, তোমরা পালাও, তোমরা পালাও। পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনেও যদি আমি করি, তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে। কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি, ওটা জনগণের রাজনীতি নয়। শিক্ষা নিতে আর কত লাগে? বাংলাদেশের মানুষ কবে শিক্ষা নেব? আমরা কবে শিক্ষা নেব? আমি এই কথা বলে বারবার আবার বলছি, আমরা ফেসিবাদের উত্থানের জন্য এই কথা বলছি না, আমাদের বিভেদের ঐক্য তৈরি করার জন্য আমরা এটা বলছি না, ঐক্যের বিভেদ তৈরি করার জন্য এটা বলছি না, আমাদের সতর্ক করার জন্য কথা বলতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে, জানতেন তাকে হত্যা করা হবে, জানতেন তাকে শহীদ করা হবে। মীর কাসেম আলী মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছিল আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা হবে। তিনি এই কথা বলতে পারতেন, দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতেছি। তিনি এই কথা বলতে পারতেন। তোমরা যারা আছো আপাতত আমার প্রতিষ্ঠান দেখা রাখো, কারণ আমার নিরাপত্তা আগে, সেফটি ফার্স্ট, আমার নিরাপত্তা আগে। যেই শফিকুল ইসলাম মাসুদ বলে, সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ, না তার হাতে কোন একটা দেশ নিরাপদ। আমাদের মীর কাসেম আলী মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে এয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয়, ক্যাপ পরে নয়, মাস্ক পরে নয়, মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার, আমার মৃত্যুর ঠিকানা এই দেশ, যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে এই দেশে আমার মৃত্যু হবে। ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নাই, বলছে ওটা আমার অফিস নয়, ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক, আমি আমার অফিসে যাব। উনি ঘর থেকে গ্রেফতার হয়েছেন, অফিস থেকে হয়েছেন। This is history. We have nicely glorious past. বাংলাদেশ জামাত ইসলামী, আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে। বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেইটাই তারা বলে, আর যা বলে সেটাই তারা করে। তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে না। এটা আমাদের অহংকার, এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলতে পারি। আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা চলেন, মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই থাকবে না, আজকে বাড়ি চলে যেতে পারবে। সেই অফিসাররা নিশ্চয়ই এখনো জীবিত আছেন। অমুক দলের সাথে জোট ছাড়েন, জোটের সাথে থাকতে হবে না, আপনারা আপনাদের মতো করে কাজ করেন, আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে, আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব, জোট থেকে বেরিয়ে আসেন। আমরা জনগণের সাথে জোটের সাথে আমরা বেইমানি করি নাই। আমরা রিমান্ড নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি। আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দকে জিজ্ঞেস করেছিলাম,
আমি কোর্টে গিয়ে আমার সাংবাদিক ভাইদের কাছে অনুনয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম, তখন আমার ভাইয়েরা আচ্ছা বলতে পারেন আমি শফিকুল ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবলমাত্র সহকারী সেক্রেটারি হয়েছে, কেবল সহকারী সেক্রেটারি হয়েছি। আমার সামনেরই আমার বড় বড় অন্যান্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায়, আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে? আমি বললাম আমার জামিন হয়েছে 2.5 বছর হয়ে গেছে। কয় বছর? 2.5 বছর হয়ে গেছে। জামিন হয়েছে 2.5 বছর, আমি বের হতে পারি না। বলছে মাসুদ তোমার সমস্যা কি? আমার সিনিয়র নেতা, অন্য দলের আদর করতেন, স্নেহ করতেন, একসাথে খাইছি, ছেলে বসছি, চা খাইছি, আড্ডা দিছি, গল্প করছি, রাজনৈতিক আলোচনা করেছি। ওনাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে। আমি বললাম ভাই পলিসি তো আমার জানা নাই। বলছে এগুলো গেটে আলোচনা করে হবে না, এগুলো বাইরে আলোচনা করতে বলো। আমি তখন বুঝে গেছি কি আলোচনা করতে হবে। এটা আলোচনা নয়, এটা হচ্ছে সমঝোতা করা, আত্মসমর্পণ করা। বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ করে নাই। ডিবি অফিসে যখন আমাকে ছেড়ে দেওয়া হবে, আমাকে শুধু আমাদের বহু নেতৃবৃন্দকে, পরিবারের লোকদেরকে ডাকা হয়েছে, আমার পরিবারকে ডাকা হয়েছে। আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই, 2-1 সময় পরিবার সাথে থাকে, ডানে তাকাইয়া বলে যে এটা সেই জায়গা। আমাকে সাদা কাগজ দিয়ে বলছে এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না। লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে, আমরা নিরাপদে তাকে পার করে দেব। আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন। আমি এটা বলছি যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করেছে, জনগণের কি ভূমিকা পালন করেছে, কত বড় দল, সেই জায়গায় তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন করি নাই, আমরা শুধু ত্যাগ কোরবানি রাজনীতি করি নাই। আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের সহযোগী শুভানুধ্যায়ী প্রত্যেকে আমাদের সাথে আন্দোলনে এক একজন কর্মী হিসাবে শুধু নয়, একজন যোদ্ধা হিসাবে ময়দানে ভূমিকা পালন করেছে। সাদা কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী 2.5 বছর হয়েছে, জামিন হয়েছে, তাকে বের হতে দিচ্ছেন না। জামিন হয়েছে, গেট থেকে ধরে নিয়ে আপনারা মিন্টু রোডে নিয়ে আসছেন। এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন। আমার স্বামী আমাদেরকে আগেই জানিয়ে রেখেছে প্রয়োজনে জেলখানায় আমার মৃত্যু হবে, তারপরও কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে আমার বের হওয়ার প্রয়োজন নাই। কারণ আর দুনিয়া সিজদুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আমি জেলখানায় বহুবার এই হাদিস মানুষের সামনে বলেছি, কারারক্ষীদেরকে বলেছি, ডিবির পুলিশদেরকে আমি এই হাদিস শুনিয়েছি। মিন্টু রোডে আমি আমার কারারক্ষী সহ আমাদের যারা ছিলেন মিন্টু রোডে আমার সাথে, আমি তাদেরকে ওখানে বসে হাদিসের দাস পেশ করেছি। আমার ভাইয়েরা কোথায় যাবেন? দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আমি তো ছোট একটা জেলখানায় আছি, বের হয়ে বড় জেলখানায় যাব। আমার আইনজীবী, আমার শ্রদ্ধেয় আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দিতেন, মাসুদ ভাই বের হয়ে যাবেন। আইনজীবী তো সান্ত্বনা দেওয়ার দায়িত্ব তার, আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগেই। আমি বললাম ভাই বের হয়ে কই যাব? কয় যে বাড়ি যাবেন। আমি বললাম ওটা তো বড় জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনিন, গোটা দুনিয়াটা যদি ইমানদার হন, গোটা দুনিয়াটা তার জন্য কি? জেলখানা। ওয়া জান্নাতুল লিল কাফিরিন। সুতরাং আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন, ঈদুল আজহা ঈদুল ফিতর থেকে ঈদ পূর্ণ মিলাদে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে, ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে, নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে 1 সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য, আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য, আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য। আমরা কোরবানির রাজনীতি পেশ করার জন্যই এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সুতরাং যারা ভোগের রাজনীতি করেন, ত্যাগের রাজনীতিওয়ালাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয়। কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই, আর যারা ভোগের রাজনীতি করা তারা মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়। যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজটাকে বদলাতে চায়। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি, তাতে নাকি আমরা ফ্যাসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি। আরে ভাই, ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল। আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ, তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলতে চাই। আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো, যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাঁসের পালক আছে, সাথে সাথে আপনি হাত দিলেন, আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে?
আপনি কেন হাত দিলেন? আপনি চুরি করলেন না, তাহলে মাথায় হাত দিলেন কেন? বলা তো হয় নাই যে সবার মাথায় পালক আছে, এই কথা তো আমরা বলি নাই। আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন, আপনার মাথায় হাঁসের পালক আছে। আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাঁসের পালক, আপনি হাত দিলেন কেন? এই কথা আমি জানতে চাই না, এই কথা জনগণ জানতে চায়। কেন আপনি নিজেকে টার্গেট করলেন? আপনার মাথায় যদি হাঁসের পালক নাই থাকে, আপনি যদি চুরি নাই করেন, তাহলে তো আপনি নিশ্চিন্ত মনে বসে থাকার কথা। আপনি এই কথা বলার কথা। ইয়েস, যেই কথা ঘোষণা হয়েছে আমরাও এই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাঁসের পালক, তাকে ধরা হোক। আপনি সেটা না বলে আপনি মাথায় হাত দিয়ে বসে থাকলেন। গ্রামে একটা কথা আমরা প্রায় বলি, চোরের মনে পুলিশ পুলিশ। আজকে ধর্ষণের কথা বললেই আমার যে ঘটনা, সে আজকে মামলা প্রত্যাহার করতে চায়। সে মামলা করে নিরাপত্তা পাওয়ার অধিকার সে রাখতেছে না। এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই বোনেরা জীবন দেন। এমন একটা দেশের জন্য আমাদের গণ অভ্যুত্থান হয় নাই। গণ অভ্যুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে। কারণ আপনি জাতীয় সরকার করতে চান, এটা মুখে বলেন না অন্তরে বলেন, এটা বোঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিআর পদ্ধতি। তাহলে আপনি বড় দল না ছোট দল? আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন। আপনি বড় অংশ পাবেন, আপনার অসুবিধাটা কি? আপনি তো বড় দল, তাহলে আপনার ভয় কেন? আমি তো ছোট দল, আমার তো ভয় নাই। আমি ছোট দল, আমি ছোট অংশ পাবো, জনগণ যা রায় দেবে তার ভিত্তিতে হিসাব হবে। কিন্তু এই 53 বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোন একটা বন্দোবস্তের কথা তারা বলতে চায়। 53 বছরে আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হয় নাই। এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয়। জনগণ অভ্যস্ত। আমরা সংস্কৃতি ভেঙে, আমরা পুরনো সংস্কৃতির ঊর্ধ্বে উঠে নতুন সুন্দর কোন বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই। জনগণ অভ্যস্ত নয়, জনগণকে এত ছোট ভাবার কোনো কারণ নেই। জনগণ এটা বুঝে, জনগণ এই পদ্ধতিতে চায় বলেই আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে। এটা চাপের কথা নয়, এটা প্রেসারের কথা নয়, এটা বাধ্য করার কথা নয়। আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে। কারণ আমাদের 53 বছরেতে সব অলি গলি পার হয়ে আমরা তো এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই। মুক্তির রাস্তা তো আমরা দেখাতে পারি নাই। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ তাদের সামনে খুলে ধরতে পারি নাই। তাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোনো রাস্তা তৈরি করতে পারছি না? আমার অসুবিধাটা কোথায়? পৃথিবীর যেসব রাষ্ট্রে আছে সেই সব রাষ্ট্রের সাথে আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি, মিলানোর দরকার নেই। আমরা অগ্রপথিক হব, আমরা মডেল হব, আমরা ভালো কিছু করে দেশ শুধু নয়, আমরা গোটা বিশ্বকে দেখাবো। পদ্ধতি তো আমাদের আবিষ্কার করার দায়িত্ব এই নতুন প্রজন্ম গ্রহণ করেছে। পৃথিবীর ইতিহাসে 2024 এবং জুলাই আগস্টের মতো এরকম ঐতিহাসিক গণ অভ্যুত্থান আর কোন রাষ্ট্র কে করেছে? যেই রাষ্ট্রে গণ অভ্যুত্থান করেছে, আমরা আগামী দিনে এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই, এমন পাটাতন তৈরি করতে চাই যেখানে আর স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার ভাইয়েরা, সতর্ক হওয়ার জন্য বলছি। তাদের এই কল রেকর্ড ফাঁস হওয়া, তাদের এই বক্তব্য, এগুলো আমাদের মাথায় নেওয়ার জন্য বলছি না। তবে এটা ঠিক, এটা তো আমাদের বুঝতে হবে। আপনি ভালো কিছু করতে যান, তার মানেই হচ্ছে আপনার পিছনে শত্রু কাজ করবে না, করবে, আপনাকে ভালো কিছু করতে দিবে না। এই ভালো কিছু করতে না দেওয়ার জন্যই আজকে আমাদের পিছনে যারা কাজ করছেন, আমরাও পরিষ্কার একটা কথা বলতে চাই। আমরা জনগণকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার মধ্য দিয়ে বিগত দিনের 53 বছরের সমস্ত বস্তা পচা মানব রচিত মতবাদের পতন ঘটিয়ে সেখানে ইসলামের বিজয়ের আমরা সুনিশ্চিত করব। সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব। কারণ আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছিল, আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কোথায় পাওয়া যায়? জাস্টিস কে দিতে পারে? পৃথিবীতে জাস্টিস দিতে পারে শুধু ইসলাম, ইসলাম এবং ইসলাম। আমাদের দেশে সেই ইসলামের অনুশাসন, সেই ইসলামের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ যে জামাত ইসলামী যে আহ্বান জানায়, এটা তো আপনি একজন মুসলিম হিসাবে এই আহ্বান আপনার জানার দায়িত্ব ছিল। আপনি এটা করেন না, কিন্তু এটা বিরোধিতা করেন কি করে? আমি এই ওয়াজ করার জন্য এখানে আজকে দাঁড়াই নাই। আকিমুদ্দিন, আকিমুস সালাত, যে আল্লাহর নির্দেশে সালাত আদায় করি, ওই আল্লাহর নির্দেশিত আকিমুদ্দিন। আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয় করো, আল্লাহ দিনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করো, তাহলে তোমাদের কারো দ্বারস্থ হতে হবে না। ওমাইয়াত্তাকিল্লাহ
ইয়াজআল্লাহু মাখরাজান, তোমার সমস্ত বিপদ থেকে তোমাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, খাদ্য সংকটের জন্য তোমাকে বিশ্ব খাদ্য সংস্থার কাছে হাত পাততে হবে না, তোমার খাদ্যের বরকতে আসমান এবং জমিনের দরজা খুলে দেবেন কে? আমাদের জননেতা আজকের সভাপতি আহসান হাবিবের ব্যক্তিগত পারিবারিক সম্পদ দিয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তন করার কথা বলে না। 20 নম্বর ওয়ার্ডের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা আমাদের তন্ত্র মন্ত্র দিয়ে পরিবর্তনের কথা বলি না, আমরা পরিবর্তনের কথা বলি সেই আল্লাহর ক্ষমতা যেই আল্লাহ তাআলা 2024-এর জুলাই আগস্টের 10টা 11টা 11:30 12টা পর্যন্ত আমরা জানতাম না কি হতে যাচ্ছে, কিন্তু যে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, ওই আল্লাহর বিধান কার্যকর হলে এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন সেই আল্লাহ করে দিতে পারেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 20 নম্বর ওয়ার্ড শুধু নয়, আমরা গোটা ঢাকার 75টি ওয়ার্ডে আমরা আমাদের কাউন্সিলরদের কাজ করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের এই সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে আমাদের ঢাকাকে গোটা বাংলাদেশের একটা মডেল সিটি হিসেবে আমরা এটাকে উপস্থাপন করব। আমরা চাই আমাদের এখানকার 7টা আসন, এই 7টা আসনে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের পদপ্রার্থীদের ইতিমধ্যে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারা জনগণের কাছে যাচ্ছে, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের ভাইদের সাথে আমাদের জনগণ কাজ করার জন্য তারা একাত্মতা ঘোষণা করছেন। কারণ 53 বছর পর এখন এসে জনগণ বলছে আমরা এবার নতুন কিছু চাই। ভাই, নতুন কি পুরাতনকে আহ্বান জানায় না নতুনকে আহ্বান জানায়? তো নতুন যদি নতুনকে আহ্বান জানায়, 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম চেতনা হচ্ছে আমরা নতুন কিছু চাই। এই নতুন কিছু উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কাছে শুধু নতুন আছে। আমরা তো একটা আহ্বান ঢাকাবাসীর কাছে করতেই তো পারি। আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন 17 বছর, আমাদের অফিস বন্ধ ছিল, আপনাদের ঘরকে আমাদের অফিস বানিয়ে দিয়েছেন। আমাদেরকে পুলিশ আমাদের পিছনে, গোয়েন্দা আমাদের পিছনে পিঁপড়ার মতো খুঁজে বেরিয়েছিল, আপনাদের ঘরগুলোকে আমাদের আশ্রয়ের একটা কেন্দ্র ঘর বানিয়েছিলেন। সেই ঢাকাবাসীর কাছে আমরা একটা আবদার তো করতেই পারি, যদি আপনার ঘরটা আমার জন্য নিরাপদ হয়, এবার ঢাকাটাকে আমরা আপনার জন্য নিরাপদ করতে চাই। এবার 20 নম্বর ওয়ার্ডকে আমরা আপনার জন্য নিরাপদ ওয়ার্ডে পরিণত করতে চাই। আপনার দোকানে গিয়ে কেউ চাঁদা চাওয়ার সাহস করবে না, আপনার দোকান অন্যায়ভাবে কেউ বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারবে না। থানা, ওসি, ডিসি যারা যেখানে আছেন সবাই যার যার জায়গায় সমান ন্যায্যতা নিয়ে সে তার দায়িত্ব পালন করবে এবং কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব। এই পল্টনের থানাগুলো, এই শাহবাগের থানাগুলো যখন পুলিশ প্রশাসন আসতে ভয় পাচ্ছিলেন, জামাত ইসলামীর এই চেয়ারে বসা নেতৃবৃন্দ ফোন করে করে আমরা তাদেরকে সাহস জুগিয়েছি, আস্থার জায়গা তৈরি করেছে জামাত ইসলামী। যে থানা আমাদের দেশকে নিরাপদ করবে সেই থানাকে ওই সময় নিরাপদ করা আমরা আমাদের দায়িত্ব মনে করেছি। সুতরাং আজ এখানে আমার সামনে যারা উপস্থিত, আমরা আমাদের এই প্রিয় ঢাকা, আমরা আমাদের এই 20 নম্বর ওয়ার্ড সহ গোটা ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনকে আমরা যদি গোটা বাংলাদেশের মধ্যে মডেল করতে চাই, সেই মডেল করার একটা আহ্বান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে এসেছি, নতুন করে কিছু করার সিদ্ধান্ত জামাত করতে পারে এই কথা বলে কি আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি? সবাইকে আমরা পারবো ইনশাল্লাহ? আমরা কি সবাই রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়কে আমরা রাজি আছি ইনশাল্লাহ? জুলাই অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছি, প্রয়োজনে আবার গুলির সামনে দাঁড়াবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাতগুলা কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক, উন্নত রাষ্ট্র হিসাবে কল্যাণমুখী একটি সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর দেয়া বিধানের আলোকে সমাজ পরিবর্তন করতে চায়। ডক্টর শফিকুর রহমান তার নিজের মতের আলোকে নয়, আহসান হাবিব তার নিজের মতের আলোকে নয়, আব্দুর রব তার নিজের মতের আলোকে নয়, অ্যাডভোকেট ডক্টর তার হেলালের মতের আলোকে নয়, শফিকুল ইসলাম মাসুদ তার চিন্তার আলোকে নয়, আল্লাহর দেওয়া বিধান দিয়ে আমরা এই সমাজ পরিবর্তন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সোনার মদিনা করেছেন, আমরা আমাদের এই বাংলাকে সোনার বাংলা করব।